আগের সেশনে কারা ছিলেন একটু রেসপন্স করবেন চ্যাট বক্সে। যদি থেকে থাকেন তাহলে ইয়েস লেখেন, যদি না থেকে থাকেন তাহলে নো লেখেন। এটা আমার একটু জানা দরকার। মানে কমিউনিকেশন পার্সপেক্টিভের আগের সেশনে কারা ছিলেন, যদি থেকে থাকেন ইয়েস লেখেন, না থাকলে নো লেখেন। দ্যাটস এনাফ। ওকে, অনেকেই ছিলেন না। আহ, আচ্ছা, ওকে, ঠিক আছে, অনেকেই ছিলেন। আচ্ছা, সমস্যা নেই, যারা ছিলেন না তাদের জন্য আজকে একটু উম, আগের সেশনটাও রিক্যাপ করে দিব না। আমি স্লাইড শেয়ার করছি, দেখা গেলে একটু রেসপন্স করবেন কষ্ট করে, হ্যাঁ। দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, সো আজকে আহ, আমরা পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। আগের দিন যেসব বিষয় নিয়ে কথা বলেছি তার বাইরে কিন্তু আজকের বিষয়গুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট। আপনাদের ভিতর কার কার এটা মনে হয়, মাঝে মধ্যে এটা মনে হয় যে নোবডি আন্ডারস্ট্যান্ড মি? আমি জানি আপনাদের মোটামুটি 90% অথবা 100% অথবা 60%, মানে বেশিরভাগ মানুষের এটা মনে হয় মাঝে মধ্যে, যখন মন খারাপ থাকে তখন এটা মনে হয় যে কেউ আমাকে বোঝে না, ধুর। ইনফ্যাক্ট আমারও মাঝে মধ্যে এটা মনে হয়। এখন একটা বার্নিং কোশ্চেন হচ্ছে সেশনের প্রথমেই এই প্রশ্ন কেন, কারণ আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব যে আসলে কেউ আসলেই আমাকে বোঝে না, নাকি দেয়ার আর সামথিং এলস। আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আমরা মাঝে মধ্যে নিজেকে করি, সেটা হচ্ছে হোয়াই অ্যাম আই এগেইন অ্যান্ড এগেইন। মানে একটা বিপদ হলে বা একটা অসুবিধায় পড়লে অথবা যে কোনো একটা প্রবলেম হলে, বা অনেকদিন ধরে প্রবলেমের ভিতর অনেকেই থাকেন, তো নিজেকেই নিজে প্রশ্ন করেন যে আমিই কেন, আমিই কেন বারবার সাইদ খোকনের মতো। এইটা একটা বিষয়। এখন এই যে বিষয়গুলো আমরা মেন্টালি বিভিন্ন ধরনের পেইন ফেস করি বিভিন্ন ধরনের সিচুয়েশনের জন্য, অথবা এমনও হয় যে আপনি কারোর সাথে কোনো কথাবার্তা বলছেন, কোনো তর্ক লেগেছে অথবা যে কোনো একটা সিচুয়েশন, তখন আপনি চিন্তা করছেন যে তারা এটা জানে না, তারা বোকা। এখন এই যে সিনারিও গুলো, যে কোনো একটা বিপদে পড়লে আপনি চিন্তা করছেন যে আমি বারবার ফেস করতেছি এটা, আর কেউ না কেন, আমি কেন হতভাগা। অথবা আপনি বলতেছেন যে কেউ আমাকে বোঝে না। অথবা আমরা মানে চিন্তা করতেছি যে আমি বাদে সবাই বোকা, আমি চালাক অবচেতনে। আসলে এই বিষয়গুলো কতটুকু সঠিক, বা আসলে এই বিষয়গুলোকে অন্যভাবে দেখা যায় কিনা, এটা নিয়েই আজকে আমাদের কথা। এবং এই জন্য আমাদের সেশনের নাম হচ্ছে কমিউনিকেশন পার্সপেক্টিভ, অর্থাৎ আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বিষয়গুলোকে দেখার চেষ্টা করব এবং শিখবো যে আসলে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কিভাবে দেখতে হয় মানুষের জীবন। আহ, আমি গতকাল একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, ওখানে আমি দেখলাম খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে মানুষের জীবনে যা হয় সেটা একটা কারণে হয়। ধরেন আজকে আপনার একটা বিপদ আসছে, আপনি টুডে অর টুমোরো, কালকে অথবা 5 বছর পর গিয়ে দেখবেন যে আপনি আজকের বিপদ থেকে যা শিখছেন সেটা কাজে লাগতেছে। যখন কাজে লাগবে তখন আপনার মনে হবে যে না, বিপদ হওয়াটা ভালো ছিল। ঠিক আছে? এবং আখিরাতেও এটা হবে। যারা অনেক বেশি বিপদে ছিল দুনিয়াতে, তারা আখিরাতে আল্লাহর কাছে শুকরগুজার হবে যে আল্লাহ, বিপদ দিছো, ভালো করছো, সেই বিপদের জন্য আজকে আমি উঁচু স্থানে আছি। তাহলে এই যে ভালো দিকগুলো খুঁজে বের করা, সান্ত্বনা খুঁজে বের করা, এবং মানুষকে বোঝার চেষ্টা করা, বোঝা, এইটা হচ্ছে আজকের সেশনের মূল প্রতিপাদ্য। ঠিক আছে? যে আমরা কিভাবে জিনিসগুলোকে আরো ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারি। ওকে, আমরা প্রসিড করি, আসেন। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আহ, একজন মানুষের উন্নতি অথবা অবনতি আমরা কিভাবে দেখি। এটাকে দুই ভাবে দেখা যায়। একটা হচ্ছে ধরেন আহ, একজন উন্নতি করছে,
আপনি তাকে দেখে দেখে জেলাস হচ্ছেন যে এ প্রমোশন পেয়ে যাচ্ছে অথবা সামথিং লাইক দ্যাট অথবা কিন্তু এটা একটা উল্টা পিঠও আছে। উল্টা পিঠটা কি? দেখবেন যারা কর্পোরেটে খুব দ্রুত প্রমোশন পায়, বেশিরভাগ ক্ষেত্রে তারা ফ্যামিলিকে খুব ভালো টাইম দিতে পারে না। অথবা তাদের একটা অপরচুনিটি কস্ট থাকে। এই যে বিষয়টা, এখন আপনি শুধু একটা পিঠই দেখতেছেন বা আমরা শুধু একটা পিঠই দেখতেছি যে না সে কেন প্রমোশন পাবে বা জেলাস হচ্ছে। কিন্তু তার যে তার যে ব্যাক সাইড, তার যে পিঠ এটা কিন্তু আপনি দেখতেছেন না। হ্যাঁ? একটা কবিতা আছে এমন, "কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসিবি সে দংশে নিজারে। কখনো সাপে কামড়ায় নাই যাকে, সে কখনো সাপে কামড়ানোর যন্ত্রণা বুঝবে না।" একইভাবে আপনি যে যন্ত্রণায় আছেন, ধরেন আপনি কিছু একটা অ্যাচিভ করলেন। এখন মানুষজন আপনার ক্রেস্ট দেখে অথবা আপনার প্রমোশন দেখে অথবা যেকোনো কিছু দেখে মানুষজন মনে করতেই পারে যে আপনি খুব সুখে আছেন। কিন্তু আসলেই কি আপনি খুব সুখে আছেন? এখানেই হচ্ছে বিষয়। এবং আপনি যখন এই অ্যালাইনমেন্টে চিন্তা করবেন, প্রত্যেকটা বিষয়ের উভয় পিঠ যেমন ঠিক আছে, এটা এমন, এর পেছনে কেমন হইতে পারে? তখন দেখবেন এই চিন্তা থেকে আপনার আচরণ পরিবর্তন হবে। আপনি তখন মানুষের প্রতি সফট হবেন। একটা মানুষ যার সাথে দ্বিমত হলে আমি মুখ খিচিয়ে বলতাম যে, "তুই একটা বোকা।" সেই মানুষটার সাথে আপনি সফট হবেন। কারণ আপনি জানেন যে সেই মানুষটা তার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতেছে। আমি বিষয়টাকে এভাবে বলি যে আপনি একটা রাস্তা দিয়ে আসছেন, বাংলাদেশের একটা ঢাকার একটা রাস্তা দিয়ে আসছেন। আপনি রাস্তা দিয়ে আসার সময় কোনো ভিক্ষুক দেখেন নাই। আপনার ফ্রেন্ড সেম রাস্তা দিয়ে আসছে, তার চোখে ৫ জন ভিক্ষুক পড়ছে। এখন আপনার ফ্রেন্ড বলবে যে বাংলাদেশটা ভিক্ষুকে ভরে গেছে। আপনি কি বলবেন? আপনি বলবেন যে বাংলাদেশে কোনো ভিক্ষুকই নাই। তাহলে এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা কোত্থেকে তৈরি হলো? তৈরি হলো অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা থেকে দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আর দৃষ্টিভঙ্গি থেকে আচরণ তৈরি হয়। ঠিক আছে? এখন এই যে ঝামেলা, এই ঝামেলাটা কিভাবে সলভ করা যায়? ১ম বিষয় হচ্ছে ভাই, আমাদের চোখ খুলতে হবে। মানে এইটাকে বলে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি খুলতে হবে। আপনি যখন অন্তর্দৃষ্টি খুলবেন, তখন দেখবেন যে না, সবসময় আমিই যেটা মনে করি সেটা ঠিক না। মানে মাঝে মধ্যে এমন হয় না যে, আমার কাছে মনে হয় যে আমিই দেখতেছি, আমার চোখেই সব ঠিক, আমার অভিজ্ঞতা আছে, ও ছোট মানুষ, ও কি বুঝে? কিন্তু বড় মানুষদেরও যে ভুল হয়, বড় মানুষরাও যে ভুল দেখতে পারে, বড় মানুষদের মূল্যায়নে যে ভুল হতে পারে, সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে বিশ্বাস করি না। আমরা যখন বড় হই তখন আমরা ছোটদের ডমিনেট করি। আমরা যখন ছোট হই তখন বড়দের অবহেলা করি। ঝামেলা হচ্ছে এইখানে। কেউ কাউকে বোঝার চেষ্টা করি না। আপনারা একটু দেখেন এখানে, যে মইয়ের উপর দাঁড়িয়ে আছে তার বাইনোকুলার এর ভিউ আর যে সবচেয়ে নিচে আছে তার বাইনোকুলার এর ভিউ কি একরকম? আমাকে বলেন তো? মানে আ ধরেন যে মইয়ের উপর দাঁড়িয়ে আছে সে বলবে কি? যে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে আকাশ, আকাশটা অনেক সুন্দর। আর যে একদম নিচে আছে সে দেখতে পাবে কি গরু। সে দেখতে পাবে মাঠে গরু ছাগল চরতেছে। এখন তারা ২ জন যদি তাদের ২ জনের এক্সপেরিয়েন্স ২ রকম। তারা এখন বলল যে কোনটা আসলে সঠিক। এখন ২ টাই সঠিক। আবার ২ টাই ২ জনের চোখে ভুল। এই নিয়ে তারা যদি তর্ক জুড়ে দেয়, এখানে যেমন কোন সমাধান নেই। আমাদের জীবনে এমন অনেক বিষয় আছে যেখানে আমাদের তর্ক জুড়ে দিলে কোন সমাধান আসলে নাই। টু বি অনেস্ট। কারণ মানে এভাবে বলা হয় যে nothing is true and nothing is wrong but the truth is what you accept এভাবে বলা হয়। এখন এই সেশনটা আসলে কি নিয়ে? এই সেশনটা হচ্ছে আমরা কিভাবে এই বিষয়গুলোকে অনুধাবন করতে পারি সেটা নিয়ে। যে ঠিক আছে, আ আ ভাই আমার সিনিয়র, ভাইয়ের সাথে আমার একটা বিষয় অ বা মানে ইয়ে হইছে, ডিফার হইছে। ঠিক আছে, আমি কত সুন্দর করে এটা বুঝাইতে পারি। যে ভাই এই বিষয়টা আমি এভাবে চিন্তা করি। আবার কোন একটা আমার ছোট, তাকে আমি ডমিনেট না করে কিভাবে বোঝাতে পারি যে তোমার চিন্তা করা যায়। তাহলে হয়তো সে বুঝবে। রাইট? সো এই জায়গাটায় আমাদের যখন দৃষ্টিভঙ্গি উন্নত হবে, তখন আমরা এগুলোকে ভালোমতো দেখব এবং আল্টিমেটলি আমাদের আচরণ, আমাদের অ্যাপ্রোচ, আমাদের নেগোসিয়েশন সবকিছুই বেটার হবে। এবং নেগোসিয়েশন বলেন বা বার্গেনিং বলেন বা আমাদের আচরণ বলেন সবকিছু কিন্তু একটা বাহ্যিক রূপ। এর অন্তর অন্তরের রূপ হচ্ছে বা ভেতরের রূপ যত বেশি এই বিষয়গুলো ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ? আচ্ছা, এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং দেখেন। একজন নৌকায় করে একটা দ্বীপ পাইছে। মানে সে নৌকায় করে এতদিন ঘুরছে সাগরের ভিতরে। কিনারা পায় নাই। এখন সে দ্বীপ পাইছে। দ্বীপ পেয়ে সে বলতেছে ল্যান্ড। মানে সে অনেক খুশি। আর দ্বীপে একজন আটকে আছে অনেক বছর ধরে রবিন হুড। যার কাছে ল্যান্ড আছে।
মানে যার কাছে বোট না এখান থেকে পালানোর জন্য, তার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে সবচেয়ে মূল্যবান, সে বলবে বোট। ভাই আমি একটা বোট পেলে পালাই যেতে পারতাম। আর যে এতদিন ল্যান্ডই পায় নাই, তার কাছে কি মনে হবে? তার কাছে মনে হবে ভাই ল্যান্ড গুরুত্বপূর্ণ, বোট থাকার না থাক, বোট আমি হতে পারে, ইট কুড বি ডিফারেন্ট। এই জায়গায় আমাদের রেসপেক্ট জায়গাটা আসে। যেমন আমাদের সাথে যেটা হয়, আমরা যেটা ফেস করি এই জেনারেশন, সেটা হচ্ছে আমরা, আমাদের বাবা মা চায় আরেক জিনিস, মানে আমাদের কাছ থেকে আর কি। ক্যারিয়ারের বিষয়টা এমন হয় অনেক সময় যে আমরা চাই এটা হতে, আমার বাবা মা চায় যে না তুই এটা হ। তারা এক জিনিস চায় তাদের দৃষ্টিভঙ্গি থেকে, আর আমরা চাই আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। আমরা কি অভাব ফিল করি সেটা আমরা চাই, তারা কি অভাব ফিল করে সেটা তারা চায়। এখন এইটার যে মিড পয়েন্ট, আপনি যদি আপনি যা চান সেটা করতে চান, তাহলে তাদেরকে ওইভাবে বোঝাতে হবে। হ্যাঁ, এটা অবভিয়াসলি সঠিক যে বোঝানোর বিষয়টা, বা মূল প্রতিপাদ্য আসলে বোঝানো না। আজকে আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে নিজে বোঝা। আমি নিজে যত ভালো মতো বুঝতে পারবো, আমার জন্য মানুষকে বোঝানো। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন, প্রত্যেকটা জিনিসের ডাবল মিনিং থাকে, প্রত্যেকটা জিনিসের। মানে ইট শুড নট বি আ ডাবল মিনিং সেন্টেন্স। হ্যাঁ, আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিস, আপনি এই পৃথিবীতে যাই দেখবেন, দেখবেন প্রত্যেকটা জিনিসের দুইটা মিনিং আপনি বের করতে পারেন একটু অ্যানালাইসিস করলে। এখন আমাদেরকে যা শেখানো হয়েছে আমরা হয়তো ওইটাই চিন্তা করি যে হ্যাঁ ওইটাই, কিন্তু প্রত্যেকটা জিনিসের দুইটা পিঠ থাকে, ডাবল মিনিং থাকে। আপনার উপর ডিপেন্ড করে আপনি এটা কিভাবে নেবেন। যেমন একজন চোর চুরি করছে, চুরিকে চুরি করছে, চুরি করে ধরা খাইছে। এখন দুই ধরনের মানুষ এখান থেকে দুই ধরনের লার্নিং নেবে, এটা ডাবল মিনিং। এক ধরনের মানুষ লার্নিং নেবে যে কিভাবে চুরি করে, সে যেহেতু এভাবে ধরা খাইছে তাহলে কিভাবে করলে ধরা না খাওয়া যাবে, অর্থাৎ ধরা খাবো না। সে যেহেতু এভাবে চুরি করছে, আমি তাহলে অন্যভাবে চুরি করলে ধরা খাবো না। এটা হচ্ছে এক ধরনের মানুষের লার্নিং। আরেক ধরনের মানুষ কি শিখবে? আরেক ধরনের মানুষ শিখবে যে না, চুরি করলে ধরা খাইতে হয়, তার মানে চুরি করা যাবে না। তাহলে আপনার উপর ডিপেন্ড করে যে পৃথিবীটা আসলে কেমন এবং আপনি কিভাবে নিবেন। অ্যান্ড মানে মজার বিষয় এটা হচ্ছে, ধরেন একজন চোর, তার পার্সপেক্টিভ কি? তার পার্সপেক্টিভ হচ্ছে ভাই আমি অভাবের কারণে সে অভাবের কারণেই চুরি করে। আরেকজন যা অভাবে আছে, তার পার্সপেক্টিভ হচ্ছে আমার আত্মমর্যাদা বোধ আছে, এই জন্য আমি চুরি করব না। সো দেখেন, নিড দুজনের থাকতে পারে, কিন্তু নিডের উপরে কার মূল্যায়ন কেমন, এইভাবে তার পার্সপেক্টিভ তৈরি হবে। এটা একটা বিষয়। আবার এটাও একটা বিষয় যে ধরেন আমরা, আমাদের মাথায় কিন্তু অনেক আইডিয়া আছে। এখন আমি দেখি, আমি ছোটবেলা থেকেই দেখি যে এডুকেশনে, বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম বর্তমানে, সেখানেও ল্যাক আছে, এবং বাংলাদেশের জব ফিল্ড সেখানেও ল্যাক আছে। এখন আমি যখন দেখলাম যে এখানে ল্যাক আছে, তখন আমি এটা নিয়ে কাজ করতেছি, কারণ আমি এটা ফিল করি এটা আমার নিড। আবার ধরেন যে কোনোদিন এডুকেশনে কাজ করে নাই, সে সারা জীবন রিক্সা চালাইছে। এখন সে রিক্সা চালানো দেখতে পারলো যে বর্তমানে যে রিক্সা গুলো আছে মার্কেটে, সেগুলো চালাতে অনেক কষ্ট হয়। তার নিড কিন্তু পড়াশোনাকে ডেভেলপমেন্ট করে না, তার নিড হচ্ছে রিক্সাকে ডেভেলপমেন্ট করা। তার মানে সে রিক্সার প্যাডেলকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে মেশিনকে ইয়ে করা যায়, এগুলো তার মাথায় ঘুরবে। অর্থাৎ আপনি কি ফেস করেন, আপনার জীবনে আপনি কি ফেস করেন, তার উপর আপনার নিড তৈরি হবে। এখন আমি যদি এভাবে বলি যে ধুর, রিক্সাওয়ালার মানে আবার এই চিন্তা, অথবা আমি যদি কারো নিডকে ছোট করি, কেউ ব্যবসা করতে চাচ্ছে আমি যদি তাকে ছোট করি, অথবা কেউ চাকরি করতে চাচ্ছে আমি যদি তাকে ছোট করি, এইখানে এইটা আমাদের ভিতর অনেক বেশি আছে। হ্যাঁ, আমরা নিজেরা বাদে আমরা অনেক প্রফেশনকে ছোট করি। আমরা এটা বুঝতে পারি না যে তার নিড অনুযায়ী, আমরা এটা বুঝতে পারি না যে আমি পড়াশোনার সুযোগ পাইছি, সে পড়াশোনার সুযোগ হয়তো পায় নাই। আমরা এটা বুঝতে পারি না যে তার জীবনে তাকে কি পরিমাণ পেইন দিছে। আমি যদি এই জায়গাগুলো দেখতে পারতাম, মুদ্রা উল্টাপিঠ দেখতে পারতাম, তাহলে হয়তো হয়তো আমি তার নিড বুঝতে পারতাম। এবং তার নিড যদি আমি বুঝতে পারতাম, তাহলে কি হইতো? তাহলে আমি তার প্রতি বিরূপ হইতাম না। এখানে হচ্ছে ভাই পুরো ভিউ দেখার একটা ব্যাপার। এবং প্রত্যেকের নিড যদি আপনি বুঝতে পারেন, তার ভিউ যদি আপনি বুঝতে পারেন, এখানে দেখেন একটা গাছকে চারজন মানুষ চার রকম ভাবে দেখে। একজন ব্যবসায়ী সে কি দেখে? সে দেখে এটা দিয়ে কাঠ হবে, এটা দিয়ে ফার্নিচার হবে, সরি। একজন কাঠুরে সে কি দেখে?
সে দেখে এটা দিয়ে কাঠ হবে, আমি কাঠ বেচা ইয়ে করতে পারবো। আহ, একজন ফার্নিচার মেকার সে কি দেখে? সে দেখে এটা দিয়ে ফার্নিচার তৈরি হবে। আর একজন বাচ্চা সে কি দেখে? সে দেখে এই গাছটা আরো বড় হবে। তার মানে প্রত্যেকটা মানুষ সে যেই জায়গায় আছে সে ওই জায়গা থেকে সবকিছু বিবেচনা করে। ধরেন নাজমুল ভাই এখানে আছেন, নাজমুল ভাই ধরেন রাজার চেয়ারে বা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। এখন উনি চিন্তা করবেন যে দেশে তো ট্রাফিক জ্যাম নাই, তাহলে অন্য কোনো প্রবলেম সলভ করি। এটা উনি কেন চিন্তা করবেন? স্বাভাবিকভাবে এই কথাই চিন্তা করার কথা, মানে ওনার সাবকনসিয়াস ওনাকে এটাই চিন্তা করতে বাধ্য করবে। উনি যদি অনেক বেশি ইন্টেলিজেন্ট হন তাহলে অন্য কথা। উনি কেন চিন্তা করবেন দেশে ট্রাফিক জ্যাম নাই? এই প্রশ্নের উত্তর কি কেউ আমাকে দিতে পারবেন? নাজমুল ভাই কেন চিন্তা করবেন যে দেশে ট্রাফিক জ্যাম নাই? নাজমুল ভাই প্রধানমন্ত্রী, কেউ বলতে পারবেন আমাকে? কারণ তিনি হচ্ছে যে যখন রাস্তা দিয়ে যায় তখন তো তার জন্য ট্রাফিক সব বন্ধ করে দেওয়া হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আপু, ইফ আই ডোন্ট স্পেল ইওর নেম রং। আচ্ছা, থ্যাংক ইউ। দ্যাটস দ্য থিং। আবার ধরেন নাজমুল ভাই অনেক ভালো খাওয়া দাওয়া পায়, সে কি চিন্তা করবে? সে চিন্তা করবে দেশের সবাই ভালো খায়। মানে মানুষ তার নিজের অবস্থান থেকে সবকিছু মাপে। এই কারণে আপনার যে বন্ধু যে পড়াশোনার সুযোগ পায় নাই, তার আপনার প্রতি যে পার্সপেক্টিভ আর আপনার তার প্রতি যে পার্সপেক্টিভ এটা আলাদা হবে। কারণ সে তার জায়গা থেকে চিন্তা করে যে আপনি অনেক ভালো আছেন, চরম সুখে আছেন। আর আপনি চিন্তা করেন না ভাই, আমি তো 9 to 5 কর্পোরেট জব করে বাসায় আসি 10টায়, আমার লাইফটা হেল। ওই রিক্সাওয়ালাই ভালো আছে, ও যখন খুশি বাসায় যায় যখন খুশি। এটা ডিপেন্ড করে, মানে এখানে অনেক পার্সপেক্টিভ। আপনি যত বুঝবেন আপনার কাছে বিষয়গুলো তত বেশি ক্লিয়ার হবে যে হ্যাঁ কিভাবে কাজ করে বিষয়গুলো। এবং এখানে ইন্টেলিজেন্সের বিষয় যে আমি যেখানেই যাই আমি বুঝতে পারি কিনা সবাইকে। আমি এবং এটা বোঝার একটা ওয়ে হচ্ছে কথা বলা। আমি চেষ্টা করি পার্সোনালি অনেক পেশার মানুষের সাথে কথা বলতে। পার্সপেক্টিভ, কমিউনিকেশনে পার্সপেক্টিভ ম্যাটার করে। এতক্ষণ তো আমি বললাম যে ভাই দৃষ্টিভঙ্গি আপনি যদি ডেভেলপমেন্ট করেন তাহলে এটা আপনার কমিউনিকেশনে প্রভাব পড়বে। বাট এটা কিভাবে হাতে কলমে ম্যাটার করে সেটা আমরা আস্তে আস্তে দেখব। দেখেন এই ইমেজটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। একজন পানিতে পড়েছে, দুই দুই জায়গায় পানি আছে, মানে পাশাপাশি দুইটা আহ, পানির ডোবা, দুই জায়গায় পানি আছে। তবে একটা হচ্ছে ম্যানহোল আর একটা হচ্ছে সামান্য পানি জমে আছে। যে ম্যানহোলে পড়েছে সে বলতেছে ইটস ডিপ, মানে এটা অনেক গভীর। আর যে পানির সামান্য পানি জমে আছে এখানে তার পা রেখেছে, সে বলতেছে না এটা না। ইটস লাইক, আমি যদি আরো মানে পারফেক্ট এক্সাম্পল দিতে যাই, ধরেন আপনার বাবা মার সময় মানে তাদের অভিজ্ঞতা তো ডিফারেন্ট। তারা দেখেছে যে আহ, কোনো একটা ঘটনায় কোনো একটা রেসপন্স তারা ওই অনুযায়ী আপনাকে মূল্যায়ন করছে। এবং আপনি তাকে যতই বোঝানোর চেষ্টা করছেন যে ভাই না, মা না, বিষয়টা এমন, তারা বুঝবে না, তারা বোঝার চেষ্টা করবে না অ্যাকচুয়ালি। এভাবেই কাজ করে। আমার কথা হচ্ছে ভাই, মানুষ যা করুক করুক, আপনারা যারা এখানে 16 জন আছেন তাদের ক্ষেত্রে যেন এটা না হয়। মানে আপনি যেন আরেকজনকে বোঝেন। লাইক কোন একটা রেজাল্ট কারো খারাপ হয়েছে, and আপনার রেজাল্টও জীবনের কোন একটা সময় খারাপ হয়েছিল, আপনি কামব্যাক করছেন। এই কারণে আপনি হালকা ভাবে নিলেন যে ধুর রেজাল্ট খারাপ করছে তো কি হয়েছে, বের হয়ে আসবে, এই তুমি পারো, এগুলো কোনো ব্যাপার না। আপনি বুঝতেছেন না যে তার জন্য এটা কতটুকু ডিফিকাল্ট। তার হয়তো বাসা থেকে অনেক ঝামেলা চলতেছে, তাকে হয়তো ব্ল্যাকমেইল করতেছে বা তাকে হয়তো পেইন দিচ্ছে, আপনি এটা বুঝতেছেন না কারণ তার জায়গায় আপনি নাই। এখানেই আসে এমপ্যাথির ব্যাপারটা, যে আপনি আসলে তার প্রতি কতটুকু এমপ্যাথেটিক হতে পারবেন বা পারছেন। এটা যদি না হতে পারেন তাহলে ঝামেলা। এখানে আমাদের আজকের সেশনের লার্নিং আউটকাম গুলো দেওয়া আছে, এখানে আমাদের না গেলেও চলবে। অ্যান্ড মজার বিষয়, একটু মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে পার্সপেক্টিভ কিন্তু কালচার অনুযায়ী, ইমোশন অনুযায়ী এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী চেঞ্জ হয়। এখন এক্সপিরিয়েন্স অনুযায়ী কিভাবে চেঞ্জ হয় এটা আমি শেয়ার করেছি। এবার আসেন কালচার অনুযায়ী পার্সপেক্টিভ কিভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখি। পুরো ওয়ার্ল্ড ম্যাপে অনেক দেশ, 206টা দেশ, এবং 206টা দেশে 206 রকম কালচার। এবং দেখেন এখানে ছোট্ট একটা বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারেই দেওয়া আছে, তেমন কিছু না। দেখেন একটা একটা বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে যেটা খুবই পজিটিভ, কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজের মিনিং এক এক দেশে এক এক রকম। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পার্সপেক্টিভ প্রত্যেকটা জিনিসই ডিফারেন্ট হয়, কান্ট্রি বাই কান্ট্রি, কালচার বাই কালচার। এবং আপনি যখন বাইরে যাবেন, বাইরের দেশে যাবেন, তখন যদি তাদের পার্সপেক্টিভ আপনি স্টাডি করে না যান
তখন তাদের সাথে আপনার কমিউনিকেশন গ্যাপ হবে। যেমন আপনি ধরেন আহ, মানে খুব ভালো, খুব মানুষকে দাওয়াত দেন, উপদেশ দেন, আপনার খুব ভালো লাগে উপদেশ দিতে। এখন কোনো একটা দেশে যত্রতত্র বা মানে পাইকারি উপদেশকে, হোল উপদেশকে ভালো চোখে দেখা হয় না। আপনি এটা স্টাডি না করে ওই দেশে গেলেন, গিয়ে সবাইকে উপদেশ দেওয়া শুরু করলেন, তারা আপনাকে ভালো মতো নাও নিতে পারে, কারণ তাদের পার্সপেক্টিভে এটা এলাও এলাও না। এই জন্য আপনারা যখন বাইরে যাবেন বা ভিন্ন কালচারের মানুষের সাথে কথা বলবেন, বাংলাদেশেও ভিন্ন কালচারের মানুষ আছে, উপজাতি বা আদিবাসী আছেন, আরো অনেক কালচারের মানুষ আছেন, তখন তাদেরকে স্টাডি করা এবং একই কালচারের মানুষের সাথে কথা বলতে গেলেও স্টাডি করা। কারণ এখানে অনেক ব্যাপার আছে, বাংলাদেশের 64 জেলার মানুষের পার্সপেক্টিভ দেখবেন 64 রকম। চিটাগাং এর পার্সপেক্টিভ বিয়ে শাদীর ক্ষেত্রে একরকম, পিওর যারা ঢাকাইয়া তাদের পার্সপেক্টিভ বিয়ে শাদীর ক্ষেত্রে সব ক্ষেত্রে মানে অন্যরকম। সো এক্ষেত্রে পিপল স্টাডি করা ইম্পর্টেন্ট। বেশিরভাগ কান্ট্রিতেই এই প্রথম চিহ্ন যেটা, আহ, সেটার ইয়া হচ্ছে ওকে। জাপানে হচ্ছে এই প্রথম চিহ্নর মানে হচ্ছে মানি, টাকা। ফ্রান্সে হচ্ছে জিরো। ব্রাজিল জার্মানিতে রুট, মানে এটা খারাপ বোঝায় ব্রাজিল এবং জার্মানিতে। সেকেন্ড যে থামস আপ, এটা তো অনেকেই আপনারা জানেন। ইউএসএ তে এটা হচ্ছে ভালো, গ্রেট জব। নাইজেরিয়াতে রুট। আবার জার্মানি আর জাপানে হচ্ছে নাম্বার ওয়ান, মানে তুমি হচ্ছে নাম্বার ওয়ান, এই টাইপের। সো এগুলোও কিন্তু ম্যাটার করে, যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আপনার এগুলোও কিন্তু পার্সপেক্টিভ ডেভেলপমেন্টে ম্যাটার করে। হ্যাঁ, এখানেও বেশ কিছু বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার দেওয়া আছে। যেমন স্মাইলিং। স্মাইলিং হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে বা আমেরিকা ওইসব কান্ট্রিতে বোঝায় যে তুমি প্লেসড বা তুমি হ্যাপি। আর এশিয়ান কান্ট্রিতে বোঝায় যে তুমি এম্বারাসড। কোন স্মাইল? ওই যে আমরা টিটকিরি দিয়ে যে হাসি বা এই টাইপের স্মাইল, ডিপেন্ড করে। সো এই টাইপের অনেকগুলো মানে বডি ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, এদিকে বিস্তারিত না যাই। বিষয় হচ্ছে আপনি যেখানেই যান, বিশেষ করে অপরিচিত এলাকায় গেলে ওটা স্টাডি করেন, দেখবেন যে মানে অনেক জিনিসপত্র জানতে পারছেন। ঠিক আছে, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, এবং এটা আপনারা অনেকেই জানেন আই বিলিভ। একটা হাতি, আহ, একদল অন্ধ মানুষের সামনে একটা হাতিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্ধ মানুষগুলোকে বলা হয়েছে যে তোমরা এটাকে স্পর্শ করে বলো যে এটা কি জিনিস। সো যে হাতিটার লেজ স্পর্শ করতেছে সে বলতেছে যে এটা একটা দড়ি। যে হাতিটার আহ পা স্পর্শ করতেছে সে বলতেছে এটা একটা গাছ। যে হাতিটার শরীর স্পর্শ করতেছে সে বলতেছে এটা একটা বল। যে হাতিটার সুর স্পর্শ করতেছে সে বলতেছে এটা একটা সাপ। আর যে হাতিটার কান স্পর্শ করতেছে সে বলতেছে এটা একটা কি, এটা একটা কুলা, সরি এটা একটা ফ্যান। ঠিক আছে। সো আপনার লাইফ আপনাকে কি স্পর্শ করায় তার উপর আসলে আপনার দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। এই কারণে মানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানুষকে বোঝার চেষ্টা করা। এবং এখানে টাইপস অফ পার্সপেক্টিভস ইন কমিউনিকেশন নিয়ে কথা বলা হয়েছে। সেটা হচ্ছে পার্সপেক্টিভের টাইপ আমরা চারটা বলতে পারি। একটা হচ্ছে পার্সোনাল পার্সপেক্টিভ, যেটা আপনার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স এবং বিলিফ থেকে তৈরি হয়। আহ, আপনি একদমই পার্সোনালি যেটা বিলিভ করেন, এটা হচ্ছে পার্সোনাল পার্সপেক্টিভ। সোশ্যাল পার্সপেক্টিভ, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল নর্মস। যেমন ধরেন ওই যে আহ, ঘর থেকে বের হওয়ার সময় বিড়াল গেলে যাত্রা অশুভ হয়, এই টাইপের জিনিসপত্র যখন আপনার বিশ্বাসে তৈরি হয় সোসাইটি থেকে, এটা হচ্ছে সোশ্যাল পার্সপেক্টিভ। অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ হচ্ছে ওয়ার্ক কালচার, হায়ারার্কি অ্যান্ড কর্পোরেট ভ্যালুজ। দেখবেন ভালো অর্গানাইজেশন গুলো, সেখানে আহ, তাদের পার্সপেক্টিভ তুলনামূলক পজিটিভ। হ্যাঁ, আর যেখানে পলিটিক্স বেশি সেখানে নেগেটিভ। এটা পার্সপেক্টিভ থেকেই তৈরি হয়। আর গ্লোবাল পার্সপেক্টিভ, যেটা এইমাত্র বললাম, যে কালচারাল ভিউ পয়েন্টটা বোঝা। ওকে, পার্সোনাল, সোশ্যাল, অর্গানাইজেশন আর গ্লোবাল। অ্যান্ড পজিটিভিটির গুরুত্ব আসলে কি পার্সপেক্টিভের ক্ষেত্রে, তার আগে আমি একটু গ্যাপ নেই 2 মিনিটের। আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করি যে আমরা কি সোফার, আমি আধা ঘন্টা কথা বলেছি বা 25 মিনিট। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আমরা মোটামুটি সেশনের ওয়ান হাফ কভার করেছি সোফার। আমরা কি বাকি সেশনটা কভার করব নাকি আস্তে আস্তে এন্ডের দিকে যাব? কারণ এখনো এখনো বেশ কিছু বিষয় আমাদের শেখার আছে, ইন্টারেস্টিং বেশ কিছু বিষয়। আপনারা 13 জন আছেন, 12 জন আছেন সোফার। আমি একটু ওপেন কোশ্চেন করছি এটা। ইটস ইয়োর ফ্লোর টু সে অ্যাবাউট দিস। কে, বাকিরা কি বলেন? জেম ভাই, নাজমুল ভাই, তারপরে বাকিরা যদি আমাকে অনুমতি দেন, কারণ আমি আসলে এই
আজকের ক্লাসটা আসসালামু একটু আলাইকুম। জি, কন্টিনিউ করেন। ইন্টারাকশন একটু কম, বাকি চেষ্টা করছি ইন্টারেক্টিভ করার। হাউএভার, সো পজিটিভিটিতে পার্সপেক্টিভের অনেক বড় একটা ভূমিকা আছে। প্রথম বিষয় হচ্ছে আপনি যদি উভয় পেট দেখতে শুরু করেন বা দেখার চেষ্টা করেন, তাহলে আপনার পজিটিভিটি বাড়বে। যেমন কেউ আপনাকে ক্রিটিসাইজ করলো, আপনি তার পার্সপেক্টিভ দেখেন যে সে আপনাকে কেন ক্রিটিসাইজ করলো। তখন আপনি তার হয়ে যদি দেখেন, তখন দেখবেন যে আপনার হয়তো কোনো ভুল আছে, ভুল থাকলে আপনি ঠিক করে নেন। অথবা সে হয়তো তার মনের ক্ষোভ থেকে করেছে, ক্ষোভ থেকে করলে আপনি ধৈর্য ধরেন। সে আপনার সে তার হিংসা থেকে করলে, সেক্ষেত্রে আপনি যেটা করার সেটা করেন, আপনি ধৈর্য ধরেন, আপনি নিজেকে ডেভেলপমেন্ট করেন। দেখবেন যে বিষয়গুলো নিউট্রাল হয়ে গেছে। আপনি যখন আরেকজনের জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করবেন, ঠিক আছে? আহ এই হচ্ছে বিষয়। আর ছোট করে কনফ্লিক্ট রেজলিউশনের বিষয়টা আসলে অনেক ব্রড। এইখানে আমি ছোট করে বলি, বিষয়টা হচ্ছে যে দুইটা বিষয়। একটা হচ্ছে শোনার বিষয়, যে আপনি মানুষকে যত ক্লিয়ার করে শুনবেন, তার পার্সপেক্টিভ তত ভালো বুঝতে পারবেন। এই জন্য লিসেনিং স্কিল নিয়ে আমরা এত কথা বলি। এবং এখানে কনফ্লিক্ট রেজলিউশনের অনেকগুলো ধাপ আছে। আমি আগের সেশনে কথা বলেছিলাম অ্যাকোমোডেশন, অ্যাভয়েডিং, এগুলো নিয়ে, তারপরে কোলাবোরেশন, এগুলো নিয়ে আজকে কথা বলবো না। বাকি মূল যে বিষয় সেটা হচ্ছে, যখন আপনার সাথে কারোর সাথে কনফ্লিক্ট লাগবে, তার দৃষ্টিভঙ্গি যদি আপনি বুঝতে পারেন, তাহলে ইট উইল বি ইজিয়ার টু হ্যান্ডেল দ্য কনফ্লিক্ট। বিজনেসে পার্সপেক্টিভের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে বিজনেস স্ট্র্যাটেজি মেকিং এ। আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে আছেন, একটু খেয়াল করলে দেখবেন যে যখন বিজনেসের একটা ধরেন একটা সিদ্ধান্ত নেওয়া হবে, একটা প্রোডাক্ট লঞ্চ করা হবে ফোর্সে, বিজনেস কি করে? বিজনেস কাস্টমারের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করে। কাস্টমার কি খায়, কি করে, কখন ঘুমায়, সবকিছু তার প্রোডাক্ট অনুযায়ী যেটা দরকার, এবং সেই অনুযায়ী তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে। আবার ধরেন এইচআর কি করে? এইচআর এমপ্লয়ের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করে, যে কোন ধরনের এমপ্লয়িকে আমি চাচ্ছি, তাদের পার্সপেক্টিভ কি, কত টাকা বেতন দিলে তারা আসবে, হ্যাঁ, কিভাবে করলে তারা থাকবে, আমি কিভাবে ট্যালেন্ট এমপ্লয়ি আকর্ষণ করতে পারি, এই টাইপের বিষয়পত্র। আবার ফাইন্যান্স গাই কি করে? তার বাজেট দেয় বা তার ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং করে ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ অনুযায়ী, ম্যানেজমেন্ট যেভাবে চায় সেভাবে। অর্থাৎ পার্সপেক্টিভের অ্যাপ্লিকেশন কিন্তু সব জায়গায়, সব জায়গায়, মানে মোটামুটি দুনিয়ার সব জায়গায় পার্সপেক্টিভের অ্যাপ্লিকেশন আছে। আমরা দেখতে পারি না, এটা হচ্ছে অন্য বিষয়, ঠিক আছে? বেটার পার্সপেক্টিভ কিভাবে বিল্ড আপ করা যায়? প্রথম বিষয় হচ্ছে আরেকজনের চোখ দিয়ে জিনিসপত্র দেখতে হবে। বিষয় হচ্ছে এমপাথাইজ করতে হবে মানুষকে। আহ, উম, মনে হবে যে না, ঠিক আছে, দেয়ার আর সাম রিজনস হোয়াই দে আর ডুইং ইট। হ্যাঁ, আর এক্সপিরিয়েন্স ফেস করতে হবে। আপনি যত বেশি এক্সপিরিয়েন্স ফেস করবেন এবং মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবেন, তত বেশি মানুষের পার্সপেক্টিভ বুঝতে পারবেন এবং নিজের পার্সপেক্টিভে তত বেশি ক্লিয়ার হতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা মানে এমন যেন না হয় যে আমরা আরেকজন মানুষের পার্সপেক্টিভ না বুঝে তাকে ব্লেম করছি। আমি নিজের পার্সপেক্টিভ বুঝবো, তার পার্সপেক্টিভ বুঝবো, এবং এরপর তাকে যদি কিছু বলার থাকে সেটা বলবো। এবং সেটা বলারও কিন্তু অনেক ধরন আছে, রাইট? ধরেন কেউ কোনোদিন পড়াশোনার সুযোগও পায় নাই, আপনি এটা না জেনেই তাকে বকাঝকা করলেন, কিন্তু আপনি যখন জানলেন যে সে পড়াশোনার চেষ্টা করেছিল কিন্তু সুযোগ পায় নাই, তখন কিন্তু তার প্রতি আপনার আচরণটা একটু সফট হবে, তাকে আপনি একটু অন্যভাবে বোঝাবেন। আচ্ছা, এই ছবিটা দিয়ে আপনাদের কার কি মনে হয় আমাকে একটু বলেন তো। একটু দেখেন ভালো মতো, কেউ কি বলতে পারবেন? হ্যালো? ভাইয়া লেফট লেফট সাইডে যে ইটা আছে, ঘরটা আছে, সেটা দেখা যাচ্ছে হালকা একটু। আর রাইট সাইডেরটা অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। লাইলা আপু বলুন প্লিজ। লাইলা আপু, ইউ ক্যান সে। জি ভাইয়া, এখানে বুঝাইছে যে আমি যখন ২ চোখ দিয়ে দেখবো তখন আমার কাছে পুরো দৃশ্যটা একদম ক্লিয়ার হবে। আর আমি যদি এক চোখে দেখি তাহলে হয়তো আমি পুরো দৃশ্যটা দেখবো না। সেক্ষেত্রে আমি এখানে মিসরিড করতে পারি। নাইস, নাইস, থ্যাংক ইউ। দেখেন, এই যে একটা ছবি, এখানেও দুই রকম পার্সপেক্টিভ আছে। আমার পার্সপেক্টিভটা আবার ডিফারেন্ট। আমার পার্সপেক্টিভটা হচ্ছে, আমরা আমাদের অপরচুনিটি গুলোকে এভাবে ঢেকে রাখি, পুরোপুরি না দেখে। হোয়াইট হাউসটা হচ্ছে একটা অপরচুনিটি,
ধরেন আমি হোয়াইট হাউসে যেতে পারবো আমি যদি দেখতে পাই, কিন্তু আমি নিজেই নিজের হাত দিয়ে এটা ঢেকে রাখছি। আমি নিজেও জানি না যে নিজের হাত দিয়ে এটা ঢেকে রাখছি, কিন্তু ঢেকে রাখছি। মানে আমরা আমাদের জীবনের অপরচুনিটি গুলোকে অনেক সময় নিজেই নিজে আটকাই দিই এবং এটা নিজেই নিজে দেখতে পারি এটা। তো আপনি যত বেশি ওপেন মাইন্ডেড হবেন, ওপেন আইড হবেন, তত বেশি জিনিসগুলোকে দেখতে পারবেন হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে? আহ, এটা একটু যদি ভালো মতো দেখেন, গিভ টু গেট, এটা হচ্ছে মূল মেসেজ। কিন্তু ছবিটার দিকে যদি একটু ভালো মতো তাকান, তাহলে দেখবেন যে ফরগিভ টু ফরগেট। আপনি যদি মানুষের খারাপ আচরণ, মানুষের জিনিসপত্র, প্রতিশোধ নেওয়া অন্য জিনিস, সেটা নিয়ে কথা বলবো না, বাট আপনি যদি ক্ষমা করতে চান, তাহলে প্রথমে তাকে ক্ষমা করে দেন, তাহলে এমনিতেই আপনি ভুলে যাবেন। আপনি যদি ভুলে যেতে চান, তাহলে আপনি ক্ষমা করে দেন। অনেক সময় জীবনে অনেক শখ আমাদের থাকে, প্রেমের শখ, বিরহের শখ, ডিভোর্সের শখ, বাসার শখ, সাইকেল শখ, অনেক ধরনের শখ থাকে, অ্যাবুইজের শখ। তো আপনি যদি ভুলে যেতে চান, ভুলে যাওয়াটা হচ্ছে বেস্ট। আপনি মনে রাখলে আপনার যন্ত্রণা বাড়বে। ভুলে যাওয়ার জন্য ক্ষমা করে দেন, এরপর ভুলে যাবেন আস্তে আস্তে। ঠিক আছে? এখানে অনেক ডিবেট আসতে পারে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যদি, ইফ ইউ ফিল স্টাক, আপনি যদি একটা জায়গায় আটকে থাকেন, আপনি যদি আন্ডার স্ট্রাগল করেন, আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, আপনার যদি নিজেকে চেঞ্জ করতে হয়, আপনি যদি প্রবলেম ফেস করেন, আপনি যদি প্রেশার ফেস করেন, তাহলে আপনি এই জিনিসগুলোকে একটু ডিফারেন্টলি দেখার চেষ্টা করেন। দেখেন লাইফ আপনাকে অনেকগুলো ভিউ দিবে, আপনার হয়তো তখন সান্ত্বনা লাভ হবে এখান থেকে। অ্যান্ড লাস্ট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আহ মাঝে মধ্যে আপনাকে এইভাবে বাচ্চাদের মতো উল্টায় দেখতে হবে জিনিসগুলা। ঠিক আছে? বাচ্চারা দেখবেন মাঝে মধ্যে যেমন করে ছবির মতো। So আপনি যদি আপসাইড ডাউন করে দেখেন, তখন দেখবেন যে না, এভরিথিং ইউ সি ইজ নট ট্রু, অ্যান্ড এভরিথিং ইজ ট্রু ইউ ডোন্ট সি। Something it happens, right? So this is the funny thing, the only funny thing in this session. And কিছু একটা আসতেছে, আমি আসলে মানে এতক্ষণ যে কথাগুলো বললাম, এর বাইরে ওরা অনেক কিছু, এর ভেতরে ওরা অনেক কিছু। সেটা হচ্ছে কমিউনিকেশন পার্সপেক্টিভের উপরে কিছু একটা আসতেছে। সেটা হচ্ছে আমি আর সাসপেন্স ক্রিয়েট করলাম না, আমার একটা বই আসতেছে অ্যাকচুয়ালি, কমিউনিকেশন পার্সপেক্টিভ, এই বইমেলায়। কালকে থেকেই তো বইমেলা শুরু। সো কালকে হয়তো আসবে না, আমরা হাতে পাবো 4-5 তারিখে। আপনাদের সবার সাথে আশা করি বইমেলায় দেখা হবে। দেখা হলে ভালো লাগবে। আর এই যে পাশে অ্যাড্রেস আছে, আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন। কিছু জানার থাকলে আমাকে নক দিতে পারেন, আই উইল হেল্প। ওকে? অ্যান্ড মে নো ইউর ফিলিং। আচ্ছা, আমি দুই একজনের কাছ থেকে শুনবো যে সেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং করছেন এখন। প্লিজ, যদি দু একজন বলতেন প্লিজ। তো ফ্লোর ইজ, যদি স্বেচ্ছায় না বলেন তাহলে আমি এখন নাম ডাকবো। আচ্ছা। আহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জিয়াম ভাই, প্লিজ। আমি আসলে খুব আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমি আপনার মতো একটা মানুষের সাথে পরিচিত হতে পেরেছি, এবং এই যে আপনার সদ ইচ্ছায়, নিজস্ব ইচ্ছায় আপনি ফ্রি সেশনের মাধ্যমে আমাদেরকে জয়েনের ব্যবস্থা করে দিয়েছেন। এটা একটা মহৎ মহৎ হৃদয়ের পরিচয়। আহ, পাশাপাশি আপনি যে স্লাইড গুলো দেখালেন, এগুলা প্রত্যেকটা মানুষের লাইফে মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে এগুলা কাজে লাগবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেশন। আমার এটাই মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমার আসলে মিশন পিশনের মধ্যে পড়ে এটা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরো দু একজনের কাছে জানতে চাইবো। আর ওই যে বললাম, কেউ যদি স্বেচ্ছা না বলেন তাহলে নাম ডেকে ডেকে প্লিজ, প্লিজ। কে যেন মাইক আনমিউট করেছিলেন? মাহমুদ ভাই নাকি? উম, আচ্ছা, আমাদের আর 15 মিনিট সময় আছে, আমরা এর মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। আর 5 মিনিট 7 মিনিট এমনি শেষ করবো। নাজমুল ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাই, যদি কাইন্ডলি একটু বলতেন যে হাউ ওয়াজ দিস অ্যান্ড হাউ ডু ইউ ফিল নাও? Assalamu alaikum. Thank you. ওয়ালাইকুম আসসালাম। Actually, I always learn from you. আর
উই অল লার্ন ফ্রম ইচ আদার। আর লার্নিং এর তো শেষ নাই। ডেফিনেটলি ইট ওয়াজ রিয়েলি নাইস সেশন। আর বাট একটা কথাই বলতে পারি, আরেকটু হলে ভালো হইতো, ক্ষুধা মেটে নাই আসলে। মনে হচ্ছে যে এটা একটা লার্নিং এর শুরু আসলে। তো আরো চাই আমরা এরকম এক্স্যাক্টলি। সেশন রেগুলার অলওয়েজ। উই নট অনলি মি, আমি ছাড়াও এখানে আরো 9-10 জন যারা আছে, আই থিঙ্ক এভরিওয়ান উইল এগ্রি যে সবাই মঞ্জুর ভাইয়ের সেশন চাই চাই। সো ইনশাল্লাহ উই উইল লার্ন ফ্রম ইচ আদার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এটা আসলে ওই ছোট করেই ডিজাইন করা হয়েছে অ্যাজ ইটস সেকেন্ড পার্ট, অ্যান্ড ইচ্ছা আছে আরো 2-3টা পার্ট এটার করা। কাজ আমি এটা নিয়ে মানে টু বি অনেস্ট, এটা নিয়ে আমি আসলে গত 4-5 বছর ধরে চিন্তা করতেছি। বই বের হলে এই বছর, কিন্তু নোট টোট করা এগুলো গত 4-5 বছর ধরেই চলতেছে। সো এটা আরো 4-5টা পর্ব আসার একটা সম্ভাবনা আছে। স্টিল আরো অনেক কিছু আছে ডিসকাস করার, বাট লেকচারের বিষয় সো একটা সেশনে বেশি কভার করলে আবার মানুষ ইয়ে হয়ে যায় কিনা, এই জন্য এই ভয়ে আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই ফর দ্য ফিডব্যাক, অ্যান্ড আমি পরবর্তী সেশনগুলো আরেকটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আরেকজনের কাছ থেকে ফিডব্যাক নিব, কেউ যদি কাইন্ডলি ফিডব্যাক দিতেন বেটার হয় আমার জন্য বুঝতে। ফ্লো, কি ফ্লো বলেছিলাম আমার মনে নেই, কি ফ্লো বলেছিলাম। ওই যে লাইলা ভাইয়া আপু আমাকে একটু 4টা সহজ করে ব্যাপার যে দিয়েন। আমরা যে শিখি, তারপরে পার্সপেক্টিভ, এক্সপেরিয়েন্স, এরকম একটা আমি ফ্লোটা আসলে নোট করে ফেলছি। ফ্লোটা হচ্ছে ওই যে 4টা ধরনের পার্সপেক্টিভ, সেটা? জি না, জি না, 4টা ওইটা তো মনে আছে, কিন্তু এমনিতে হচ্ছে যে আমরা আমাদের প্রথমে দৃষ্টিভঙ্গি, তারপরে হচ্ছে আচরণ, তারপর অভিজ্ঞতা, এইরকম একটা কিছু বলেছিলেন শুরুর দিকে। এটা 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 জি না, এটা না, আর একটু আগে। আচ্ছা, শুরুর দিকে যাচ্ছি আমি, দাঁড়ান দেখেন কোনটা। না, শুরুর দিকে তো আর কিছু নেই, 4টা ওই একমাত্র ওইটাই ছিল। এই যে এটা, এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, যার না যদি লাগে ভাইয়া, মানে তাহলে কপি কথাটা করে ছিল নিন। এমন যে আমাদের হচ্ছে যে প্রথমে এক্সপেরিয়েন্স মনে হয় গেইন হয়, বা তারপরে সেখান থেকে আমরা ও শিখি, হ্যাঁ তারপর হ্যাঁ, সেখান থেকে মনে হয় পার্সপেক্টিভ, এরকম একটা ছিল, যে সেই কথাটা একটু যদি আরেকবার বলতেন। আচ্ছা হ্যাঁ শিওর। প্রথমে আমরা প্রথমে লাইফ থেকে এক্সপিরিয়েন্স নেই, লাইফ আমাদেরকে এক্সপিরিয়েন্স দেয়, ওখান থেকে তৈরি হয় দৃষ্টিভঙ্গি, ওখান থেকে তৈরি হয় আচরণ, এবং ওখান থেকে তৈরি হয় আমাদের ডেলিভারি, মানে আচরণই ডেলিভারি আর কি। সো 3টা বিষয় এখানে, মূলত 4টা না। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, এরপর দৃষ্টিভঙ্গি, এরপর আচরণ। এবং এক্সপিরিয়েন্স জিনিসটা এমন যে আপনি যদি কোথাও থেকে স্ট্রং কিছু এক্সপিরিয়েন্স করেন, ওটা যখন আপনার দৃষ্টিভঙ্গি হয়ে যাবে, আপনি তখন এর বাইরে কিছু বিশ্বাস করতে চাইবেন না। ঝামেলাটা এখানে হয়। যেমন আমাদের বাবা মা তাদের এক্সপিরিয়েন্সের বাইরে আর কিছু বিশ্বাস করতে চায় না। সো আমরাও দেখবেন অনেকটা এমন, যে আমরা দেখছি 10 জন মানুষ ফোন ইউজ করে নষ্ট হয়ে গেছে, এরপর আমি যাকে ফোন ইউজ করতে দেখি আমি চিন্তা করি যে এর তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও আছে হোয়াট এভার। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিগুলো মানে এমন ভাবে আমাদেরকে শেখায়, দৃষ্টিভঙ্গি এমন ভাবে তৈরি হয়ে যায় যে পরবর্তীতে আমরা ওইভাবেই সবাইকে মূল্যায়ন করতে শুরু করি। সো যেমন সবাইকে একইভাবে মূল্যায়ন করা উচিত না, আবার একই হারে একইভাবে সবাইকে ভালো ভাবাও উচিত না। ভালো খারাপ সবার ভিতরে আছে, ওইভাবে জাজ করে চলা উচিত। মানে আপনি সব কিছুতে পজিটিভিটি দেখবেন, এটাও যেমন সত্যি, আবার এটাও সত্যি হওয়া উচিত যে আপনি নেগেটিভকে অ্যাভয়েড করবেন। সো পার্সপেক্টিভ এটাও বলে যে কারো পজিটিভিটি দেখলে আপনি তার ভিতর মেজর নেগেটিভিটি কি আছে, মানে আপনি যদি তার সাথে ডিল করেন আর কি। যদি আহ, ধরেন কারোর সাথে বিজনেস করবেন, তার নেগেটিভিটি বা আহ, তার সেন্সিটিভ যে বিষয়গুলো, এগুলো যদি না জানেন আপনি, তখন আপনার ধরা খাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো ইটস নট অল অ্যাবাউট বিং পজিটিভ, ইটস অ্যাবাউট বিং স্ট্রং ফ্রম ইউর আইসাইট। আপনি যাতে বিষয়গুলো ভালো মতো দেখতে পারেন এবং ভালো মতো মানে ডিল করতে পারেন, এই হচ্ছে বিষয়। লাইলা আপু, আই হোপ ইউ গট মাই আনসার। জি ভাইয়া, ক্লিয়ার, থ্যাংক ইউ। হাউএভার, প্লেজার। আর কারো কোনো প্রশ্ন হচ্ছে? না থাকলে আমরা আস্তে আস্তে শেষ করবো আজকে। আর এই হচ্ছে বিষয়। আর আমাদের লার্নিং কমিউনিটি কেউ যদি, আমাদের একটা লার্নিং কমিউনিটি আছে, কেউ যদি অ্যাড হতে চান আমাকে জানান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আই উইল অ্যাড, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড একজন মনে হয় কেবল জয়েন করেছেন, ভাইয়া সরি ফর দ্যাট। আমরা সেশনটা শেষ করে দিচ্ছি, আমাদের আর 1 মিনিট না, আরো সময় আছে, সমস্যা নেই, আমরা সেশনটা শেষ করে দিব এখন। থ্যাংক ইউ সো মাচ।
পরবর্তীতে যখন আমাদের সেশন হবে আপনারা জানতে পারবেন। আই হোপ অ্যান্ড ইনশাল্লাহ উইল লার্ন ফার্দার অ্যান্ড ফার্দার। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট সবাইকে। গুড নাইট। গুড নাইট।